হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম পরীক্ষার্থীবৃন্দ, যারা অলরেডি 18তম প্রিলি পরীক্ষায় পাস করেছেন, সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে আপনারা জানেন আপনাদের যে 7টা সাবজেক্ট থেকে এবার একটা কোশ্চেন তৈরি হবে, যে কোশ্চেনটি আসলে 10টা ইউনিটের উপর ভিত্তি করে তৈরি হবে। অলরেডি আমরা 10টা ইউনিটের মধ্যে 8টা ইউনিট দিয়েছি। আজ আমরা 9 নাম্বার ইউনিট অর্থাৎ নবম ইউনিট। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন এবং উত্তর দেব আপনাদের কাছে, এবং আগামীকাল আমরা 10ম ইউনিট দিয়ে এরপর পিডিএফটা দেওয়ার চেষ্টা করবো। যারা পিডিএফ নেবেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা পিডিএফ দেওয়ার জন্য এখন চেষ্টা করব, কারণ আমাদের প্রায় কাজ কমপ্লিট। পিডিএফ অলরেডি রেডি, এখন শুধু যারা চাইবে তাদেরকে একই দেওয়া যাবে। সো আমরা কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যেহেতু এটি বেশি ইম্পর্টেন্স, যেহেতু সৃজনশীল তথ্য বেশি পাওয়া যাচ্ছে না কোনো বইয়ে। সো আমরা অনেক কষ্ট করে এই ধরনের প্রশ্ন তৈরি করতেছি। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন আপনারা কমেন্ট করতে পারেন। সো চলুন সময় নষ্ট না করে শুরু করি। লেটস গেট স্টার্টেড। আজকে আলোচনা হবে প্রাকৃতিক ভূগোল, যেটা নবম ইউনিট। এর প্রথম সৃজনশীলটা হচ্ছে ভূগোলের সংজ্ঞা দাও। ভূগোলের প্রধান শাখাগুলো কি কি, সংক্ষিপ্ত বর্ণনা দাও। প্রাকৃতিক ভূগোল কি, এর বিষয়বস্তু আলোচনা করো। এক নম্বর প্রশ্ন হচ্ছে ক, জিওগ্রাফি বা ভূগোল দুটি শব্দের সমন্বয়ে গঠিত। জিও অর্থ পৃথিবী এবং গ্রাফি অর্থ বর্ণনা, সুতরাং জিওগ্রাফি অর্থ পৃথিবীর বর্ণনা। জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থিনিস। কার্ল রিটার বলেন ভূগোল হলো পৃথিবীর বিজ্ঞান। অধ্যাপক ম্যাকনি বলেন মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে ভূগোল বলে। এক নম্বর প্রশ্ন উত্তর খ, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমির মতে পৃথিবী পৃষ্ঠে প্রাকৃতিক পরিবেশের অবস্থাগুলো কিভাবে সংগঠিত এবং এসব প্রাকৃতিক বিষয় বা অবয়বের সঙ্গে মানুষ কিভাবে বিন্যস্ত করে তার ব্যাখ্যা খুঁজে ভূগোল। ভূগোলের শাখা, ভূগোলের মূল বিষয়বস্তুকে বর্ণনা ও বিশ্লেষণ সুবিধার্থে প্রধানত দুটি শাখায় ভাগ করা হয়: প্রাকৃতিক ভূগোল ও মানবিক বা সাংস্কৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলটা কি? প্রাকৃতিক ভূগোলের উপক্ষেত্র হলো পৃথিবীর বায়ুমণ্ডল, আবহাওয়া ও জলবায়ু বিজ্ঞান, প্রাণী ও উদ্ভিদ, যেটা হচ্ছে জীব ভূগোল, প্রাকৃতিক ভূদৃশ্য, মৃত্তিকা এবং পানি। মানবিক বা সাংস্কৃতিক ভূগোল, মানবিক ভূগোল সাংস্কৃতিক ভূগোল নামে পরিচিত। মানবিক ভূগোল আলোচিত বিষয়বস্তুগুলো হলো মানুষ, তার ভাষা, ধর্ম, মানুষের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা, জীবন জীবিকা, বাসস্থানের ধরন, ঐতিহ্য, সাংস্কৃতিক নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য ইত্যাদি। প্রাকৃতিক ভূগোল প্রাকৃতিক উপাদানগুলোর স্থান ও কাল ভিত্তিক বিশ্লেষণ করে। অন্যদিকে মানবিক ভূগোল বা সাংস্কৃতিক ভূগোল স্থান ও কালের পরিপ্রেক্ষিতে মানুষের কর্মকাণ্ডকে প্রাধান্য দেয়। মানবিক ভূগোলের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ফরাসি ভূগোলবিদ বিদাল দা লা ব্লাশকে। ভূগোল শাস্ত্রের ক্রম বিকাশের পটভূমি পর্যালোচনায় অঞ্চল শব্দটি ব্যবহার করেন রিচার্ড হাডসন। এক নম্বর প্রশ্ন তো গ নাম্বার, ভূগোলের প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু। নিম্নে প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু আলোচনা করা হলো। প্রাকৃতিক ভূগোল মানে মানুষের নিজের গঠন নিয়ে অধিকার রক্ষা করার জন্য প্রস্তুতির একটি উপায়। এটি রক্ষা হবে। এটি মানুষের সাথে প্রাকৃতিক পরিবেশের সংগঠন এবং সম্পর্কে আলোচনা করার পরিকল্পনা করে। এটি আমাদের পরিবেশের সমর্থন, সংরক্ষণ এবং সাম্প্রতিক বিকল্পের প্রকাশের উদ্দেশ্য অনেক সময় পরিবর্তন করে, যা প্রাকৃতিক সম্পদ এবং মানবিক সম্পদের সঙ্গে সমন্বয়ে সামাজিক, আর্থিক ও পরিবেশগত উন্নতির মাধ্যমে বিশ্বস্ত ও শাস্ত্রীয় সাংবিধানিক আইন সৃষ্টি করে। প্রকৃতি আলোচনা হলো সমস্যা সম্পর্কে আলোচনার একটি গুরুত্বপূর্ণ উপায়, যাতে প্রকৃতির সংরক্ষণ, সাম্প্রতিকরণ ও বাহিত প্রদানের বিষয়ে আলোচনা হতে পারে। এটি আমাদের পরিবেশের উন্নতির সমীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও প্রাকৃতিক ভূগোল সামাজিক ও আর্থিক উন্নতির ক্ষেত্রে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ, বাহিত প্রদান ও সম্প্রতি ত্রাণ সহায়তার ক্ষেত্রে একটি সম্পূর্ণ পদক্ষেপ। প্রকৃতি আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান নির্ধারণ করা যেতে পারে এবং সম্প্রতি পরিবেশের সংরক্ষণের প্রকৃতির মৌলিক ভূমিকা বিবেচনা করা হতে পারে। 2 নম্বর প্রশ্ন এখন, ভূমিকম্প কাকে বলে? ভূমিকম্পের কারণগুলো কি? আগ্নেয়গিরি সৃষ্টির কারণ ও ফলাফল। ভূ অভ্যন্তরে শিলার প্রেরণের জন্য যে শক্তির সঞ্চয় ঘটে, সে শক্তি হঠাৎ মুক্তি পেলে ভূপৃষ্ঠ ক্ষণিকের জন্য কেঁপে ওঠে এবং ভূত্বকের কিছু অংশ আন্দোলিত হয়। এইরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে। 2 নম্বর প্রশ্ন উত্তর খ, পৃথিবীর অভ্যন্তরে যেখান থেকে ভূমিকম্প তরঙ্গ উৎপন্ন হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে। এই কেন্দ্র থেকে কম্পন ভিন্ন ভিন্ন তরঙ্গের মাধ্যমে সব দিকে ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের কারণ, নিম্নে ভূমিকম্পের কারণগুলো আলোচনা করা হলো। আগ্নেয়গিরি জনিত, কখনো কখনো আগ্নেয়গিরির বিস্ফোরণ ও গলিত লাভা উৎক্ষিপ্ত হওয়ার কারণে ভূমিকম্পের সৃষ্টি হতে পারে।
শিলাচ্যুতি বা শিলাতে ভাঁজের সৃষ্টি। পৃথিবীর অভ্যন্তরে শিলাচ্যুতি বা শিলাতে ভাঁজের সৃষ্টি হলে ভূত্বকের কোনো অংশ উপরে উঠিত হয় বা নিচে বসে যায় এবং চ্যুতির সমতলে প্রবল ঘর্ষণ সৃষ্টি হয় ও ভূমিকম্প হয়। ভূপাত, কোনো কারণে পাহাড় পর্বত হতে বৃহৎ শিলাখণ্ড ভূত্বকের উপর ধসে পড়ে ভূমিকম্প হয়। সাধারণত ভাঁজ পর্বতের নিকট অধিক ভূমিকম্প হয়। তাপ বিকিরণ, ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হয়ে পড়লে ফাটল ও ভাঁজের সৃষ্টি হয়। ভূগর্ভস্থ বাষ্প, নানা কারণে ভূগর্ভে বাষ্পের সৃষ্টি হয়। এই বাষ্প ক্রমাগত বৃদ্ধি পেলে তা ভূত্বকের নিম্নভাগে ধাক্কা দেয়, ফলে প্রচন্ড ভূকম্পন অনুভূত হয়। উপরোক্ত কারণ ছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, যেমন হলো হিমবাহের প্রভাব, আগ্নেয়গিরিজনিত। 2 নম্বর প্রশ্ন উত্তর গ। ভূত্বকের শিলাস্তর সর্বত্র সমান কঠিন বা গভীর নয়, তাই কোনো কোনো সময় ভূত্বকের চাপ প্রবল হয়ে শিলাস্তরের কোন দুর্বল অংশ দিয়ে ভূগর্ভ থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত একটি বিরাট সুড়ঙ্গের সৃষ্টি হয়। আগ্নেয়গিরির অনুৎপাতের কারণ, নিম্নে আগ্নেয়গিরির অনুৎপাতের কারণ সমূহ আলোচনা করো। ভূত্বকের সর্বত্র সমান পুরুত্ব নেই। পাতলা ভূত্বক বা ফাটল থেকে ভূ অভ্যন্তরে গলিত ম্যাগমা, ভস্ম, বাষ্প, ধাতু ইত্যাদি প্রবল বেগে বের হয়ে আগ্নেয়গিরির উৎপত্তি হয়। ভূগর্ভস্থ ক্রমবর্ধমান সঞ্চিত সর্বদা বাইরে আসতে চায়, ফলে ভূত্বকের তলদেশে প্রবল ঊর্ধ্বচাপ পড়ে। এর দরুন অবস্থিত ভূত্বক নিম্নস্থ কঠিন শিলার উপর যে চাপ দেয় তা বহুগুণে কমে যায়। কখনো কখনো ভূত্বকের ফাটল দিয়ে নদী, নালা, খাল, বিল, এমনকি সমুদ্রের পানি ভূগর্ভে প্রবেশ করে ও অভ্যন্তরস্থ প্রচন্ড উত্তাপ ও ওই পানি বাষ্পীভূত হয় ও আয়তনে বৃদ্ধি পায়। ভূগর্ভস্থ পদার্থ সময়ের আয়তনের ফলে ভূগর্ভে প্রচন্ড চাপের সৃষ্টি হয়। এর ফলে ভূত্বক ফেটে যায় এবং আগ্নেয়গিরির সৃষ্টি হয়। ভূ আন্দোলনের ফলে ভূত্বকের দুর্বল অংশ ভেদ করে উত্তপ্ত তরল লাভা উপরে উঠে আসে। ভূপৃষ্ঠ সর্বদা তাপ বিকিরণ করে শীতল ও সংকুচিত হয়, এতে ভাঁজের সৃষ্টি হয় এবং ভূত্বক ফেটে অগ্নুৎপাত হয়। উপরোক্ত কারণগুলো দ্বারা আগ্নেয়গিরির অগ্নুৎপাত সৃষ্টি হয়। আগ্নেয়গিরির মাধ্যমে ভূত্বক ফেটে অগ্নুৎপাতের সৃষ্টি হয়। 3 নম্বর প্রশ্ন, সুনামি কি? সুনামি সৃষ্টির কারণগুলো বর্ণনা করো। দুর্যোগ ব্যবস্থাপনা চক্র। 3 ক। জাপানি শব্দ সুনামি দুটি শব্দের সমন্বয়ে গঠিত, যথা সু অর্থ পোতাশ্রয় ও নামি অর্থ তরঙ্গ। অর্থাৎ সুনামি শব্দের অর্থ হলো পোতাশ্রয় তরঙ্গ। সুনামিকে আবার সামুদ্রিক ভূকম্পীয় তরঙ্গ বলা হয়। এটি হবে সুনামি। সুনামি সমুদ্রের নিচে প্রবল ভূমিকম্প বা বিধ্বংসী অগ্নুৎপাত জনিত কারণে নির্গত প্রবল শক্তির ফলে সমুদ্রের বিপুল জলরাশি হঠাৎ করে প্রবল বেগে সমুদ্র উপকূলের ওপর বিশাল ঢেউয়ের আকারে আছড়ে পড়লে তাকে সুনামি বলে। 3 নম্বর প্রশ্ন তো খ। পৃথিবীর মোট সুনামির প্রায় 70% প্রশান্ত মহাসাগরীয় উপকূল অঞ্চলে, 9% ক্যারিবিয়ান সাগরে, 15% ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরে সংঘটিত হয়ে থাকে। সুনামির কারণ, নিম্নে সুনামির কারণসমূহ আলোচনা করা হলো। ভূমিকম্প, সমুদ্র তলদেশে দুটি পাতের মুখোমুখি সংঘর্ষজনিত কারণে যে প্রবল তীব্রতার ভূমিকম্প সংঘটিত হয়, তার ফলে যে বিপুল শক্তি নির্গত হয় তা সমুদ্রের বিশাল জলরাশিকে উপরের দিকে ফোয়ারার আকারে উত্থিত করে। ভূমিধস, ভূভাগের কোনো একটি অংশ যখন জল ও মাধ্যাকর্ষণ শক্তির ফলে নিচের দিকে অবনমিত হয়, তখন তাকে ভূমিধস বলে। অগ্নুৎপাত, সমুদ্র তলদেশে হঠাৎ করে অগ্নুৎপাত ঘটলে তার ফলে সমুদ্রের জলরাশি ঊর্ধ্বে উত্থিত হয়, সমান সুনামির সৃষ্টি হয়। আবহাওয়া জনিত কারণ, সমুদ্র পৃষ্ঠে বায়ুচাপ জনিত অস্থিরতার কারণে প্রবল বায়ু প্রবাহের সৃষ্টি হলে সমুদ্রে প্রবল তরঙ্গের সৃষ্টি হয়, যা স্বল্প শক্তি সম্পন্ন সুনামির সৃষ্টি করে। পারমাণবিক বোমা বিস্ফোরণ। সুনামি মূলত একটি প্রাকৃতিক দুর্যোগ, যার ফলে একটি রাষ্ট্র বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। 3 নম্বর প্রশ্নের উত্তর গ। দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান লক্ষ্যগুলোর মধ্যে একটি হলো টেকসই জীবিকার প্রসার এবং দুর্যোগ এবং জরুরি পরিস্থিতিতে তাদের সুরক্ষা এবং পুনরুদ্ধার। দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়ে, একটা হচ্ছে যোগাযোগ, ঝুঁকি চিহ্নিতকরণ, এরপরে হচ্ছে আসন্ন, লুমিং, অবিলম্বে। এভাবে আপনারা একটু এভাবে পড়ে নেবেন স্ক্রিনশট করে, অথবা আমরা পরবর্তীকে অবশ্যই পিডিএফ দেবো। যাদের পিডিএফ লাগবে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সঙ্গে, আমরা পিডিএফ দেওয়ার এখন চেষ্টা করবো। পিডিএফ এর সাথে অবশ্যই আরো 2-1টি প্রশ্ন অ্যাড হইতে পারে, মূলত এগুলোই থাকবে, এর সাথে 2-1টি প্রশ্ন আমরা অ্যাড করতে পারি। আর নিচের প্রশ্নগুলো যদি ইম্পর্টেন্স মনে হয় আপনারা পড়ে নিতে পারেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ আনাদার ভিডিও। আসসালামু আলাইকুম।